প্রণয়ের অমলকাব্য পর্ব ৩৯। ইরফান মায়রাকে নিয়ে গ্রামে এসেছে। মূলত মায়রা আসতে চেয়েছিল। সে কবে থেকে তার মা আর ভাইটাকে দেখতে আসতে চাইছে, কিন্তু ইরফান নিয়ে আসলো। তার শুধু কাজ আর কাজ। মায়রা বিরক্ত লাগে। মায়রা একটা ব্যাপারে ভীষণ অবাক হয়েছে। লাবিবের বাবা তাকে জিজ্ঞেস করেছিল সে কেমন আছে। মায়রা যেন আকাশ থেকে পড়েছে। এখনও তার বিশ্বাসই হয় না। এটা কিভাবে সম্ভব? লাবিবের বাবা এত ভালো কি করে হয়ে গেল? তার অসুস্থতার জন্য? কিন্তু মায়রার কেন যেন বিশ্বাসই হয় না। লাবিব মায়রার কোলে বসে ডাকে, আপুই আমাকে টুমুকাও। লাবিবের কথায় মায়রা হেসে ফেলল। লাবিবের দু গালে টপটপ কয়েকটা চুমু খায়। লাবিব মায়রার কোলের উপর দাঁড়িয়ে দু হাতে মায়রার গলা জড়িয়ে ধরে মায়রার গালে চুমু খায়। ইরফান বেডের এক কোণায় বসে দুই ভাই বোনের কাহিনী দেখছিল। বিরক্ত হয়ে বেড থেকে নেমে মায়রার পাশে এসে দাঁড়িয়ে বলে, কি হচ্ছে এখানে? মায়রা ঘাড় বাঁকিয়ে হেসে তাকায় ইরফানের দিকে। সে কিছু বলার আগেই লাবিব আঙ্গুল উঁচিয়ে বলে, খুশির দুলাবাই তুমি পুচা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। মায়রা লাবিবের দিকে তাকিয়ে বলে, কেন পচা ভাইয়া? লাবিব মায়রাকে জড়িয়ে ধরে বলে, আপুই খুশির দুলাবাই বলে তুমি ভালো না। মায়রা বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি ওকে কি বলেছেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, তোমার ভাইয়ের ব্যাড হ্যাবিট, অন্যের বউকে কিস করে, ইটস ভেরি ব্যাড। মায়রা অবুঝ গলায় বলে, মানে ও কার বউকে কিস করেছে? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, আমার। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, ভুরুকুসকে বলে, আপনি কি পাগল? ও আমার ভাই। লাবিবও তাল মিলিয়ে বলে, আমি বাই, খুশির দুলাবাই আউট। মায়রা চোখ বড় বড় করে তাকায় তার ভাইয়ের দিকে, অবাক হয়ে বলে, এসব কোথা থেকে শিখেছিস? লাবিব মুখে আঙ্গুল পুড়ে বলে, খুশির দুলাবাই থেকে শিখেছি। মায়রা কপাল চাপড়ায়। তার স্বামী ভাই দুটোই পাগল। ইরফান মায়রার দিকে চেয়ে বলে, ওকে তোমার আম্মুর কাছে রেখে এসো। মায়রা চোখ ছোট ছোট করে বলে, মানে কেন? আমি বলেছি তাই। লাবিব বলে ওঠে, আমি বউ কাছে যাব। তখনই মায়রার মা ঘরের দরজায় এসে দাঁড়ায়। লাবিবের কথা শুনে ওখানে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, এই পাজি ছেলে, এসব কি কথা? লাবিব বলে, তুমি পাদি। মায়রা শব্দ করে হেসে ফেলে। বোনের হাসিতে লাবিবও অবুঝের মতো হাসে। এরপর বলে, বউ ভালো, বউকে আদল করতে হয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, হেসে বলে, আরে এসব কে শিখিয়েছে তোকে? লাবিব সাথে সাথে বলে ওঠে, খুশিব দুলাবাই। লাবিবের কথা শুনে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার লাবিবের দিকে, তো আরেকবার দরজায় দাঁড়ানো তার মায়ের দিকে। মায়রার নিজেরই কেমন লজ্জা লাগলো। মায়রার মা নিজেও বিব্রত বোধ করে। দ্রুত বলে, মা লাবিবকে নিয়ে একটু এদিকে আয় তো। কথাটা বলে জায়গাটি প্রস্থান করেন তিনি। ভদ্রমহিলা চলে যেতেই মায়রা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আমার ভাইকে এসব কি শেখান? ইরফান দুহাত প্যান্টের পকেটে রেখে বলে, যা তুমি, তোমার আম্মু কেউ শেখাতে পারে না। মায়রা কপাল চাপড়ে বলে, মা শুনে গিয়েছে আপনি আমার ভাইটাকে বউকে আদর করা শেখাচ্ছেন, বুঝলেন? ইরফান মৃদু স্বরে বলে, আই নো। মায়েরা চোখ মুখ কুঁচকায়, ভুরু কুঁচকে বলে, আমার মা শুনে নিল, বিশ্বাস করুন আপনার একটু হলেও লজ্জা পাওয়া উচিত। ইরফান বাঁ হাতের দু আঙ্গুলের সাহায্যে মায়রার মাথায় একটা টোকা দিয়ে বলে, লজ্জা পাওয়া মেয়েদের কাজ, নট মি। মায়রা হতাশ। মানে এই লোকটা কি অদ্ভুত। এনার সাথে কথা বলে লাভ নেই। সে লাবিবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান বলে ওঠে, ফার্স্ট আসবে। মায়রা যেতে যেতে তেরা কণ্ঠে বলে, আসবো না। ইরফান বিরক্ত হয়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে দাঁড়ায়। মায়রা ইরফানের পাশ কাটিয়ে যেতে চাইলে ইরফান দ্রুত মায়রা ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কোলের বাঁ পাশে লাবিব। মায়রা বাঁ হাতে লাবিবকে ধরে, ডান হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফানকে এক চুল নাড়াতে পারে না, উল্টে ইরফানের সাথে না পেরে পিছিয়ে যায়, যেন ইরফান তাকে ঠেলছে। পিছু যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে যায় মায়রার, তবুও ইরফান ছাড়ল না। লাবিব ডেকে ওঠে, আপুই। মায়রা গায়ের জোরে ইরফানের গলায় খামচে ধরে। ইরফান মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা মাথা নিচু করে নেয়। এই লোকটা এমন কেন? তার ভাই না হয় কিছু বোঝে না, কিন্তু তবুও এটা কেমন লাগে। তার ভাবনার মাঝে ইরফান লাবিবকে মায়রার কোল থেকে নামিয়ে টেবিলের উপর থেকে বেশ কয়েকটা চকলেট লাবিবের হাতে দেয়। এরপর মৃদু স্বরে বলে, তোমার আম্মুকে গিয়ে বলো আপুইকে তার হাজবেন্ড আদর করছে। কথাটা শুনেই মায়রা তড়াক করে মাথা উঁচু করে তাকায়। লাবিব দৌড়ে যেতে যেতে বলতে থাকে, খুশিব দুলাভাই আপুইকে আদল করছে, খুশিব দুলাভাই আপুইকে। আর শোনা গেল না। মায়রা রেগে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি একটা নির্লজ্জ লোক। আমার মাকে গিয়ে ও এসব বলবে? আপনি বাচ্চাটাকে কি শেখাচ্ছেন এসব? ইরফান ঘরের দরজা আটকে মায়রার দিকে এগিয়ে আসতে আসতে বলে, আছে, বাট দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট ট্যাক্স। মায়রা কী বলবে বুঝে পায় না। তার মানে তার 4 বছরের ভাইকে শেখাচ্ছে বউকে আদর করার কথা। এটা নাকি ইম্পর্ট্যান্ট কাজ। এই লোকটাকে কি করা উচিত?
ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুয়ে পড়ে। মায়রা মুসরামুসরি করে। ইরফান মায়রাকে শক্ত করে ধরে মায়রার গলায় মুখ গুজে বলে, পুরো দিন তোমার মা ভাইকে দিয়ে দিয়েছো, 1 আওয়ার এখানে থাকো। মায়রা নড়ে চড়ে বলে, আমি থাকবো না, ছাড়ুন আমায়। ইরফান মায়রার গলায় দাঁত বসায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেড়ে দেয়। গলায় মুখ গুজে রেখেই বলে, স্টুপিড গার্ল, এসব নেগেটিভ ওয়ার্ড আমার সামনে ইউজ করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা দমে যায়। বেশ কিছুক্ষণ পর পর মিনমিন করে, আজকে এখানে থাকি? নো, আমার কাজ আছে। মায়রা রেগে বলে, হ্যাঁ সেই তো, শুধু কাজ আর কাজ, আমি যাব না আপনার সাথে। ইরফান সূক্ষ্ম আসলো। মায়রাকে আর একটু শক্ত বাঁধনে জড়িয়ে নিয়ে মায়রার দিকে চেয়ে বলে, আর 2 দিন পর বিয়ে, প্রিপেয়ার ফর মাই ডিপ অ্যাটেনশন। ইরফানের কথার অর্থ বুঝতে পেরে মায়রা লজ্জায় কেঁপে ওঠে। চোখ বুজে নেয় দ্রুত। ইরফান মায়রা গ্রাম থেকে মাত্র রওনা হলো। শুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে ফোনে কিছু করছে। নাসিমকে দেখে এগিয়ে আসে। নাসিমও শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ ফোন পকেটে রেখে বলে, আরে তুই গ্রামে যে আসবি, বললি না কেন? নাসিম ছোট করে বলে, এমনিই চলে এলাম, মামার বাড়ি সপ্তাহখানেক থাকবো, মাও আছে এখানে। শুদ্ধ নাসিমের কাঁধে হাত রেখে বলে, আমার বিয়েয় তুই থাকবি না, পাগল নাকি? নাসিম মৃদু হেসে বলে, তোর আর ফাইজের বোনের জন্য অনেক দোয়া দিয়ে দিলাম, আমি যেতে পারবো না দোস্ত। শুদ্ধ নাসিমের কথা উড়ে দিয়ে বলে, গাঞ্জা খাইছো সোনা, খাবি তো খাবি, ডেট দেখে খাবি না, তোদের জ্বালায় আমি শুদ্ধ আর বাঁচি না। বল কোথা থেকে কিনে খেয়েছিস, আমি দোকানদারের সাথে যোগাযোগ করে তোকে ডেট আছে এমন গাঞ্জা কিনে দিতে বলবো। ঠিকানা কী রে? নাসিম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এভাবে তাকিয়ে লাভ নেই, আমাকে মহান হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নাসিম হতাশ কণ্ঠে বলে, একটু ভালো হ, তোর 2 দিন পর বিয়ে। শুদ্ধ হেসে বলে, এক বন্ধু ছাড়া আরেক বন্ধুর বিয়ে হয় না, জানিস না? নাসিম মৃদু হাসলো। এরপর শূন্যে দৃষ্টি রেখে বলে, ইরফান বারবিডল গ্রামে এসেছিল, আমাকে যদি একবার জানাতি শুদ্ধ। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। নাসিম মলিন গলায় বলে, প্রথম বারবি ডলকে একবার দেখেছিলাম জাস্ট, তার সাথে কখনো কথা হয়নি আমার, অথচ কত করে চাইতাম আমি তাকে। এরপর একদিন কথা বলার সুযোগ হয়, তবে বারবি ডল আমাকে এক প্রকার অ্যাভয়েড করেছে। এরপর জানলাম সে আমার বন্ধুর বউ। এরপর জানলাম বারবি ডল আমার বন্ধুকে ভীষণ ভালোবাসে। তার দিক থেকে আমি কোনো পজিটিভ সাইন পাইনি। তাকে তো আমার ভুলে যাওয়ার কথা, তাই না? কিন্তু যত দিন যাচ্ছে বারবি ডলের প্রতি আমার অনুভূতির তীব্রতা বাড়ছে, আমি ভুলতে পারছি না ওকে। একটু থেমে শ্বাস নেয়। এরপর আবারও বলে, বারবিডল যখন আমার ভাগ্যে নেই, তবে আমার মনে ওর জন্য প্রতিনিয়ত এত অনুভূতির জন্ম কেন হয় শুদ্ধ? শুদ্ধ অবাক হয় নাসিমের দিকে চেয়ে আছে। নাসিমের কণ্ঠ কাঁপছে। নিজেকে সামলে মৃদুস্বরে বলে, ইরফান আমার সাথে আর কথা বলে না কেন রে? শুদ্ধর খারাপ লাগলো। বোঝানোর স্বরে বলে, জানিস তো ও কেমন মাথা পাগল, আর তুই মায়রার প্রতি একটু বেশিই পজিটিভ। তুই মায়রাকে পছন্দ করিস এইটুকুই ও মানতে পারে না। এইটুকু বলে থেমে আবারও বলে, তুই ওর আপন, তাই তোকে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না, ও কেমন জানিসই তো। নাসিম মৃদু হেসে বলল, জানি, তোর খালাতো ভাইয়ের সৌভিকের দুটোই পাই ভেঙে দিয়েছিল, শুনলাম। শুদ্ধ হেসে ফেলল। কোমরে হাত দিয়ে বলে, বিশ্বাস করবি না ভাই, আমি মাঝে মাঝে পাগলের ডক্টরের কাছে যেতে চাই। আমি পাগল হয়ে ভুলভাল দেখছি কি না সেই ভয়ে। মানে তুই বুঝতে পারছিস, ভার্সিটিতে অন্তরা ওকে টাচ করেছিল বলে দুটো থাপ্পড় খেয়েছিল বেচারি। সে মাইরার জন্য এখন কি কি করে। সবচেয়ে বড় কথা, ওর চুলের বাহার দেখে ভাবতাম এ পাক্কা সন্ন্যাসী হবে। ওমা, এখন তো ও পুরোই পাল্টালো। মাঝখান থেকে আমার নিজেকে পাগল লাগে। ফোন ভাইব্রেট হলে পকেট থেকে ফোন বের করতে করতে হেসে বলে, মাইরার বহুত গুণ বুঝলি, ইরফানকে পুরাই উল্টা করে পাল্টে দিয়েছে। ফোনে ফারাহের কল দেখে শুদ্ধর হাসি চওড়া হয়। রিসিভ করে কানে দিয়ে বলে, পাখি, তোমার ভাই কি খাট কিনেছে? নাসিম শুদ্ধর কথা শুনে ভুরু কুঁচকে তাকায়। এ ফাইজের থেকে খাট চাইছে কেন? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমি কি বাসর করব না? এসব কি না, আর মানা যায় না। নাসিম অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ এগিয়ে এসে নাসিমের কাঁধে বাম হাত তুলে দিয়ে বলে, নাসিম ভুরু কুঁচকে বলে, ফাইজের থেকে খাট চাইছিস কেন? তোর খাট নেই? শুদ্ধ হেসে বলে, আরে শালার দেওয়া খাটে বাসর করলে আলাদা একটা ভাইব পাওয়া যায় বুঝলি। কোনো চিন্তা করিস না, আমি থাকতে তুই তো শালার কিনে দেওয়া খাটেই সব করতে পারবি, নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দে। নাসিম শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, বাদরের বাচ্চা, ভালো হ, তোর অত্যাচারে তো দেখছি তোর বউ দৌড়ে পালাবে, তখন তুই শালার কিনে দেওয়া খাটের সাথেই বাসর করিস বসে বসে। শুদ্ধ মেকি র্যাক দেখিয়ে বলে, এসব কি বদদোয়া? এই নাসিমা খালা, তোর জীবনে বিয়ে হবে না বলে দিলাম। নাসিম কটমট দৃষ্টিতে তাকায়। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, ফারাহ পাখি আমাদের স্পেশাল নাসিমা খালাকে চিনো? ফারাহ হতাশ এই লোকটাকে নিয়ে, তবে হাসলো বেশ শুদ্ধর কথায়। একটু পর থেমে অসহায় কণ্ঠে বলে, আমি একটা জরুরি কথা বলতে কল করেছি।
শুদ্ধ মৃদু হেসে বলে, শুনছি পাখি, বলো। অন্তরা আপু কোথায় জানো? শুদ্ধ কিছুটা অবাক হয়ে বলে, অন্তরাকে দিয়ে তোমার কী কাজ? অন্তরা আপুর ছোটো বোন নুসরাত আমাদের সাথে পড়ে। সে প্রায় 1 সপ্তাহের বেশি হলো ভার্সিটি আসে না। প্রথমে ভেবেছিলাম এমনিই হয়তো চলে আসবে, কিন্তু এখনও আসে না। আর ওকে অনলাইনেও কোথাও পাচ্ছি না। আমার ফ্রেন্ডরা খোঁজ নিয়েছে, ওরা যে বাসায় থাকতো সেখানে ওরা নেই, বাসা ছেড়ে দিয়েছে। ফারাহের পুরো কথা মন দিয়ে শুদ্ধ শুনল। বেশ ভালোই অবাক হয়। মায়ের অসুস্থতার পর তো অন্তরার আর খোঁজ নেওয়া হয়নি। নাসিমের দিকে তাকিয়ে বলে, কী রে, অন্তরার খবর জানিস? নাসিম ভাবলেশীনভাবে বলে, না, আমি কিভাবে জানবো? শুদ্ধ ফারাহের উদ্দেশ্যে বলে, আপাতত আমরা কেউ ওর খোঁজ জানি না। আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। ফারাহ মৃদু স্বরে বলে, আচ্ছা। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ফারাহ পাখি, তোমার ভাইকে বলো ও যেন কিপটামি বাদ দিয়ে আমাকে ব্র্যান্ডেড খাট কিনে দেয়। ফারাহ দাঁত কিরমির করে বলে, তুমি চরম লেভেলের অসভ্য শুদ্ধ। শুদ্ধ ধমকে বলে, ভাই বলে দেখো একবার, তুলে আছড় মারবো একদম। ফারাহ কল কেটে দেয়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে নাসিমের দিকে চেয়ে বলে, বউয়ের থেকে ভাই শুনতে শুনতে কবে না জানি নিজের বাচ্চা হলে তার মুখে আমাকে মামা ডাক শুনতে হয়। নাসিম তার বাড়ির দিকে যেতে যেতে বলে, এই কথাটা যেন ফলে যায়, এজন্য আমি সামনে শুক্রবার মসজিদে জিলাপি বিলাবো। শুদ্ধ রেগে বলে, এই বেদ্যপ, তোর বিয়ে হবে না, যা, দোয়া করে দিলাম। নাসিম মৃদু স্বরে বলে, আমি বিয়ে করব না। শুদ্ধ নাসিমের কথাটা শুনে বলে, আমার বিয়েতে আসবি কিন্তু। নাসিম একবার পিছু ফিরে তাকায়, মৃদু হেসে বলে, অত কষ্ট কিভাবে সহ্য করব? বারবি ডলের বিয়ে দেখার শক্তি নাই, জোর করিস না ভাই, থাক যাই। কথাটা বলে দ্রুত পায়ে এগিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল নাসিমের দিকে। ছেলেটা অদ্ভুত, খারাপ লাগে তার। এর সমাধান কি? শুদ্ধ বেশ ভালোভাবেই খোঁজ খবর নেয় কয়েকজনকে কল করে, কিন্তু অন্তরার কোনো খোঁজই পেল না। কোথায় উধাও হলো এ? বেশ চিন্তিত হলো। ভাবলো আগামীকাল শহরে গিয়ে আবারও ভালোভাবে খোঁজ নিবে। অন্তরার গ্রামের বাড়ি চেনে না, নয়তো সেখানে খোঁজ নেওয়া যেত। তবে শুদ্ধ আন্দাজ করেছে অন্তরা ইচ্ছে করে এই শহরে নেই, অথবা থাকলেও তাদের সবার আড়ালে থাকতে চাইছে। ইরফান আর মায়রার মাঝে ঝামেলা, মায়রার ব্রেনে চাপ ফেলা, দুটোতেই অন্তরার বেশ বিরক্তিকর কাজ ছিল। ভাগ্যিস ইরফান জানে না, নয়তো অন্তরাকে কী করতো কে জানে। বড় হয়ে বন্ধুদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়েই রইল। এদিকে নাসিম, ওদিকে অন্তরা, কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার পরপর ইরফান আর মায়রা গ্রাম থেকে এসে পৌঁছেছে। ইরফান বাড়ির ভেতরে আসেনি, মায়রাকে নামিয়ে দিয়ে সে অফিসের দিকে গিয়েছে। মায়রা বিরক্তি নিয়ে নামাজ পড়ে মিলাকে কল করে। সে কল রিসিভ করে না। মায়রার মন খারাপ হয়। মিলা তার উপর মারাত্মক রেগেছে। কলেজে গিয়ে কত তেল মেখেছে, কিন্তু ওই বান্দি গলেনি। মায়রার সাথে এত কিছু ঘটেছে, অথচ সে কিছু জানে না। এটা নিয়ে তার রাগ। কবে যে ভাঙাতে পারবে বেচারির রাগ। তবে আজ সে পণ করেছে, এই মেয়ে যতক্ষণ না ফোন তুলবে সেও কল দেওয়া থামাবে না। সত্যি সত্যি মায়রা পুরো 15 বার টানা কল দিল ধৈর্য ধরে। একটার পর একটা ক্লান্তির শ্বাস ফেলে 16তম বার কল দিলে কল রিসিভ হয়। মায়েরা খুশিতে কিছুটা লাফিয়ে ওঠে, সাথে সাথে অনুনয়ের সুরে বলে, তুই আমার সোনা পাখি, আমি 1000 বার কান ধরে উঠবোস করবো ময়না, একটু কথা কও আমার সাথে, এই ময়না। ওপাশে মিলা ঠোঁট টিপে হাসছে। একে ভালোই জব্দ করেছে। কত বড় সাহস, শুধু মুখে বলবে বান্ধবী আর কাজের বেলায় অষ্টরম্ভা। তা তো হবে না। এত বড় অসুখ বাঁধিয়ে কাটিয়ে এলো, অথচ তাকে 2 দিন আগে জানালো। এসব সে মানবে নাকি? মায়েরা আবারও অসহায় কণ্ঠে বলে, এই কথা বল রে, তুই আমার শ্যামা মায়ের বোন, আমার খালা, এমন করলে কিন্তু আমার সেই খারাপ লাগে। মায়রা এবার গলা ঝেড়ে বলে, ঠিক আছে, ভবিষ্যতে যেন আর এরকম ভুল না হয়। মায়রা হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলে, অবশ্যই অবশ্যই, আমি তো এরপর থেকে সবার আগে তোকেই বলবো, শীষ হলের আগেও তোকে বলবো, পাক্কা ময়না। মিলা হেসে বলে, ও মা, তোর বরের থেকে আমায় বেশি ইম্পর্টেন্ট দিবি নাকি? দিলে বাসর রাতে আমাকে প্রক্সি দিস, তোর জামাই আঙ্গুল চুষবে বসে বসে। মায়ের চোখ মুখ কুঁচকে থাকায় রেগে বলে, এক থাবড়া খাবে বেদ্যপ। মিলা মিটিমিটি হেসে বলে, বুঝেছি বুঝেছি, এতদিন ভুল বোঝাবুঝি শেষ হয়েছে, এখন তো তৃষ্ণার্ত বরকে সঙ্গ না দিলে তোর অঙ্গই পুড়বে, তাই না ময়না? মায়েরা কোমরে হাত দিয়ে রেগে বলে, আর একটা ফালতু কথা বললে তোর ভবিষ্যৎ জামাইয়ের উগানটা পাঠাবো বলে দিলাম। মিলা হেসে বলে, আমাকেও পাঠাস রে, টিকিট ছাড়া বিনা পয়সায় যেতে মজাই লাগবে। মায়েরা হেসে বলে, আহারে ময়না, ওখানে গিয়ে তোর জামাইয়ের চারপাশে হাত পা টিপে দেওয়া মেয়েদের দেখিয়ে তোর অঙ্গ জ্বালানোর ব্যবস্থা আমি করব। মিলা ভোতামুখ করে রাখে, ছি, মেয়েরা কি ছোট ছোট কাপড় পরে থাকে? অমন জায়গায় তোর জামাই গেলে সে হার্ট ফেল করবে। মায়েরা এসব রেখে বলে, তুই কালকে এখানে আসবি কিন্তু মিলা, একটা বাহানা দেখাইলে চটকানো খাবি। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফান অফিস থেকে ফিরে বেডের দিকে নজর করলে দেখল মায়রা ঘুমিয়ে গিয়েছে। মায়রার বিড়াল লিও মায়রার পাশেই ঘুমিয়ে আছে। মায়রা লিওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইরফান
এগিয়ে গিয়ে লিওকে নিয়ে মেঝেতে রাখা আরেকটা দোলনার মতো তার উপর শুইয়ে দিল। মায়রার জন্য এই বিড়ালকে তার বাচ্চার মতো পালতে হয়, তার উপর আবার এটা তার বউয়ের সাথে ঘুমানোর শখ করে। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে এটাকে আছাড় মারতে। লিওকে যথাস্থানে রেখে ইরফান মায়রার দিকে একবার তাকালো, এরপর সে ফ্রেশ হতে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো মায়রা এলোমেলো অবস্থা। প্রথম যেদিন মায়রা তার রুমে বেডে ঘুমিয়েছিল অনেকটা সেভাবেই ঘুমিয়েছে। বেডের কোনায় মাথা রেখে চুলগুলো মেজে ছুঁয়েছে, জামা উঠে ফর্সা পেট উন্মুক্ত হয়েছে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়রার দিকে এগিয়ে এসে মায়রাকে ঠিক করে শুয়ে দেয়। জামা ঠিক করতে গিয়ে ঢোক গিলে শুকনো গলা ভেজায়। নিজেকে না দমিয়ে উন্মুক্ত পেটে দুটো গাঢ় চুমু আঁকে। দাড়ির খোঁচা লাগায় মায়রা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে ওঠে। ইরফান এগিয়ে এসে মায়রার কপালে একটু চুমু খেয়ে সরে যায় মায়রার থেকে, নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে যায়। মায়রার হঠাৎই ঘুম ভেঙে যায়। চোখ মেলে ঘরে আশেপাশে চোখ বুলিয়ে ইরফান কি খুঁজলো, পায় না। বেডে লিওকে না দেখে চিন্তিত হয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে লিওর জায়গায় তাকে ঘুমোতে দেখে বুঝলো ইরফান এই কাজ করেছে। মায়রা এগিয়ে গিয়ে ব্যালকনিতে ইরফানকে খুঁজলেও পায় না। মায়রার ভীষণ বিরক্ত লাগে। একে তো এসেছে 100 ঘন্টা পর, এসেই আবার নেই। মেজাজ খারাপ লাগে। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়, এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে এগিয়ে যায়। ছাদের শেষ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়রার নাকে সিগারেটের গন্ধ আসে। মায়রা দ্রুত তার গলায় পেঁচানো ওড়না দিয়ে নাক চেপে ধরে, এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে ছাদের মেঝেতে পা রাখে। ছাদের ডান দিকের কোণার দিকে ইরফানকে উল্টো হয়ে একটি চেয়ারে বসে থাকতে দেখে। ছাদের এপাশে স্বল্প আলোয় লাইট জ্বালানো। মায়রা একবার ছাদের বাম দিকে তাকায়। ছাদের বাম পাশে দোলনা টানানো আছে। বেডরুমে যে দোলনাগুলো থাকে বেশ বড় সাইজের, গোল। কানাডা থেকে আসার পরপরই ইরফান মায়রার জন্য দুটো এমন দোলনা এনেছে, একটি ইরফানের পেন্টিং রুমে রাখা আর একটি ছাদে। এখানে দোলনার উপর ছাউনি টানানো আছে, তবে তা ক্ষেত্র বিশেষে সরিয়ে ফেলা যায়। বেশ অনেকক্ষণ জায়গা জুড়ে ছাউনি দেওয়ার কারণে রোদ বৃষ্টিতেও যেন মায়রার কষ্ট না হয়। মায়রার দোলনাটি দেখে মনটা একটু ফুরফুরে হয়, তবে এসব রেখে ইরফানের দিকে মনোযোগ দেয়। মায়রার মনে হলো ইরফান ভীষণ মনোযোগ দিয়ে কিছু করছে। মায়রা এগিয়ে গিয়ে ইরফানের পিছনে দাঁড়ালে দেখতে পায় ইরফানের সামনে একটি বোর্ডের মতো কিছু, সেখানে সে তার একটি ছবি এঁকেছে, সম্পূর্ণ হয়নি এখনও। পাশের ছোট্ট একটা টেবিল, সেখানে বিভিন্ন রং রাখা। ইরফান একটু পরপর তুলিতে রং মাখিয়ে ছবির আকৃতি দিতে ইরফানের ঠোঁটের ফাঁকে সিগারেট, একটু পরপর সিগারেটটি বাঁ হাতে নেয়, আবারও ঠোঁটের ফাঁকে রাখে। ডান হাত পেইন্টিংয়ে ব্যস্ত। মায়রা এখনও নাকে তার ওড়না চেপে আছে। ইরফানের পিছন থেকে একটু বাম দিকে সরে এসে বাঁ হাত বাড়িয়ে ইরফানের ঠোঁট চেপে রাখা সিগারেটটি টান মেরে নিয়ে নেয়। ইরফান বাঁ হাত এগিয়ে নিয়েছিল সিগারেটটা ধরার জন্য, তার আগেই কেউ টান দেওয়ার সাথে সাথে ঘাড় বাঁকিয়ে তাকালে মায়রাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়রাকে নাক চেপে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান দ্রুত ঘাড় বাঁকায় ডান দিকে, তার নাক মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। মায়রা বেশ অনেকক্ষণ এমন সিগারেটের ধোঁয়ার মাঝে এখন কেশে উঠল। ইরফান পকেট থেকে দ্রুত হাতে চুইংগাম বের করে মুখে দেয়। মায়রার প্রবলেম জানার পর থেকেই সিগারেট আর চুইংগাম সবসময় একসাথেই রাখে সে। চুইংগাম চিবোতে চিবোতে মায়রার দিকে তাকালে দেখলো মায়রা এখনও সিগারেটটি হাতে ধরে আছে। ইরফান মায়রার হাত থেকে সিগারেটটি নিতে গেলে মায়রা দ্রুত তার হাত সরিয়ে দেয়। ইরফান ভুরু কুঁচকে বলে, নিভিয়ে দিচ্ছি, এগিয়ে দাও। মায়রা নাক থেকে ওড়না সরিয়ে বলে, এই সিগারেট খাবো আমি। ইরফান বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট? মায়রা দুবার কেশে নিয়ে বলে, আপনি সিগারেট খেয়ে নিজের আয়ু কমাচ্ছেন, আমিও এভাবে নিজের আয়ু কমাবো? আমি আপনার বউ হই না? আমার একটা দায়িত্ব আছে তো নাকি? ইরফান চোখ ছোটো ছোটো করে বলে, স্টুপিড, এসব ফালতু কথা বলছো কেন? মায়রা রেগে বলে, আপনি ফালতু জিনিস খাচ্ছেন আর আমি ফালতু কথা বললেই দোষ? আমিও সিগারেট খাবো। কথাটা বলে আরও বেশ কয়েকবার কাশলো মায়রা। ধীরে ধীরে কাশি বাড়ছে। ইরফান দ্রুত চেয়ার থেকে উঠে মায়রার হাত থেকে সিগারেট নিতে গেলে মায়রা পিছিয়ে যায়। ইরফান রেগে যায়, এই স্টুপিড সমানে কাশছে তবুও জেদ করছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়রাকে চেপে ধরে মায়রার হাত জোর করে সিগারেটটা নিয়ে দু আঙ্গুলের মাঝে চেপে জ্বলন্ত সিগারেট নিভিয়ে দেয়। মায়রার শরীর খারাপ লাগছে। ইরফান হাতের সিগারেট ছুঁড়ে ফেলে ডান হাত মায়রার গালে দিয়ে মৃদুস্বরে বলে, বেশি খারাপ লাগছে? মায়রা ইরফানের দিকে চেয়ে থাকে। মৃদুস্বরে বলে, খারাপ লাগছে। ইরফান মুখে চুইংগাম ছুঁড়ে ফেলে দেয়, এরপর মায়রার ঠোঁট জোড়ায় শুকনো চুমু খেয়ে বলে, জেদ করবে না, রেগে যাই আমি। মায়রা মুখ বাঁকিয়ে বলে, আপনি এসব ছাইপাশ খেলে আমিও রেগে যাই। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, রাগ করার পারমিশন দিয়েছি, বাট জেদ করবে না, ওকে? মায়রা বাচ্চাদের মতো করে বলে, আপনি আর সিগারেট খাবেন না। ইরফান মায়রার দিকে যেয়ে থাকে কিছুক্ষণ, কিছু বলল না। মায়রা টেনে নিয়ে গিয়ে তার পেন্টিং বোর্ডের সামনে বসে, মায়রাকে তার কোলে বসায়। মৃদুস্বরে বলে, দূর থেকে সিগন্যাল দেবে, তাহলে তুমি আসার আগেই সিগারেট
মায়েরা কিছু বলতে চাইলে ইরফান এড়িয়ে গিয়ে বলে, তোমার লিওকে এঁকেছি, যদিও ও আমার এনিমি, বা তোমার ভালো লাগবে বলে এঁকেছি। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, ইউ নো, তোমার জন্য আমি আমার এনিমিকে এঁকেছি। হাউ ইজ ইট পসিবল? ইরফানের কথায় মায়েরা হেসে ফেলল। পিকটির দিকে তাকালে দেখলো তার দুটো পিক আঁকা। একটিতে সে লিওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আর একটি বেডের কোনায় শুয়েছে, চুলগুলো মেঝেতে শুয়েছে। তবে পেটের দিকে নজর পড়লে মায়েরা লজ্জা পায়। ইরফানকে ঠেলে বলে, আপনি আসলেই অসভ্য লোক, এসব কী এঁকেছেন? ইরফান এই কাগজ থেকে আরেকটি সাদা কাগজ রাখে সামনের বোর্ডের উপর। আবারও নতুন কিছু আঁকতে হাতের সাহায্যে তুলি ঘোরায় আর ঠোঁট বাঁকিয়ে বলে, আরও অনেক কিছু আঁকতে পারি, তুমি চাইলে স্টার্ট করব? মায়েরা খুব ভালোই বুঝলো এই লোক উল্টোপাল্টা মিন করেছে। দ্রুত বলে, আমি পেইন্টিং শিখতে চাই। ইরফানের হাত থেমে যায়, আর চোখে মায়রার দিকে তাকায়। হাতের তুলি মায়রার ডান হাতে ধরিয়ে। এরপর ইরফান মায়েরার ডান হাত তার হাতের মাঝে নিয়ে হাত ঘোরায়। মায়েরা বেশ খুশি হলো। ইরফান খুব বেশি সময় নেয় না, প্রায় 20 মিনিটের মাঝেই একটি ছবি আঁকে। মায়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান এখন যে পিকটি এঁকেছে এটা তাদের বর্তমান অবস্থার পিক, মানে ইরফানের কোলে মায়েরা বসে আছে। এটা সাইড থেকে এঁকেছে, ছাদের কিছু অংশ এঁকেছে, সাথে রাতের আকাশ। মায়েরা বাম হাত গালে দিয়ে ইরফানের বুকে মাথা রেখে হেলান দিয়ে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে আঁকেন? ইরফান বাঁ হাতে মায়রার কাঁধ থেকে ওড়না সরিয়ে কাঁধে একটা চুমু আঁকে। মায়রা ঢোক গিলে ঠিক হয়ে বসে। ইরফান ঠোঁট বাঁকায়। ছবিটির বাকি ফিনিশিং দিতে দিতে মৃদু স্বরে বলে, জনমে জনমে তোমারে গো চাই, মরণেও পাই যেন ওপারে। এটুকু গেয়ে থামে ইরফান। মায়েরা এদিক ওদিক ফিরে নিজে থেকেই দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান আর চোখে তাকালো মায়রার দিকে। মায়েরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে মিষ্টি কণ্ঠে বলে, এরপর গেয়ে ওঠে, সখা তোমারে বাঁধিব তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। চোখের উপর আলো এসে পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝলো সে বেডের উপর নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গা কেমন চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারো সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মায়েরা বন্ধ চোখের পাতা মেলে ডান দিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের উপর পা তুলে কোলের উপর ল্যাপটপ রেখেছে, আর একটু পরপর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতেই মায়েরা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জা মাখা চোখ জোড়া নামিয়ে নেয়। সে রাগে ইরফানকে দেখেছিল, সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতিপূর্ণ ভালোবাসা দেখেছিল। তবে উন্মাদ ইরফানকে গত রাতে দেখেছে। গত রাতে প্রায় সারা রাত ঝিরঝির বৃষ্টি হয়েছে। তার উপর ইরফান দোলনার উপরে ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস, সাথে ইরফানের উন্মাদনা, সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়েরা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনেছিল কি না। শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ, এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়, শান্ত থাকো যান। কথাটা ভাবতেই মায়েরা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান, দুটো মানুষকে মেলাতে মায়েরা হিমশিম খায়। চোখ বুজে বিড়বিড় করে, মিথ্যাবাদী লোক একটা, জেন্টলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে চেয়ে বলে, কী বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখে চোখ পড়লে সাথে সাথে চোখ মুখ খিচে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকায়। ইরফান ভুরু কুঁচকে বলে, উঠে এসো। মায়েরা চাদরের নিচেই চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয় মাসে ইরফানের সামনেই পড়বে না, মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মায়েরা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, অ্যাগেইন স্টার্ট করছি। এক রাখতেই এত এডিক্টেড হয়েছো যে সকাল হতে না হতেই হাজব্যান্ডকে ইনডিরেক্টলি ডাকছো, ভেরি গুড। মায়েরা দ্রুত মুখের উপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে বলে, না না, আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনের শার্ট খুলে রাখলো। মায়েরা ঢোক গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে। সে ঠিক করে বসতেই পারছে না। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড, বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট করো, নয়তো উইদাউট ড্রেসই আমার সামনে দাঁড়াতে হবে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের খুলে রাখা শার্টটুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব দেখা শেষ, এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মায়েরা লজ্জায় চোখ মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভিতরেই শার্টটা পরে নিল। অর্ধেক বোতাম লাগাতে ইরফান এগিয়ে গিয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না, দ্রুত পায়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়েরাকে নামিয়ে দেয়। মায়েরা দুহাত চাদর খামচে ধরিয়ে দাঁড়িয়ে আছে।
মাথা নিচু করে রেখেই মিনমিন করে বলে, আপনি যান প্লিজ। ইরফান মায়রার গলায় হাত দিয়ে উল্টো পাল্টে চেক করে অসহায় কণ্ঠে বলে, জ্বর আসলো কেন তোমার? মায়রা রেগে যায়, মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে, অসভ্য লোক, আদর করেছেন আমায় তাই জ্বর এসেছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আদরই তো করেছি, এতে কোনো ডাউট আছে? তুমি টলারেট করতে না পারলে আমার কি দোষ? ইরফানের কথায় মায়েরা থতমত খেয়ে যায়, মাথা নিচু করে নেয়, তার মাথা ঘুরছে। চাদরের ভেতরে হাত রেখে ইরফানকে ঠেলে বলে, আপনি যান। ইরফান মায়রার পিছনে হাত দিয়ে টান দিয়ে চাদর ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, লজ্জা ঢাকতে দ্রুত ইরফানকে দুহাতে জড়িয়ে ধরে। ইরফান ঢোক গিলল, দুহাতে মায়েরাকে জড়িয়ে নিয়ে বলে, এভাবে কাছাকাছি ঘেঁষলে অ্যাগেইন লজ্জা ভাঙনের মিশনে নামব। মায়েরা বারবার শুকনো ঢোক গিলে ইরফানকে ছেড়ে দাঁড়ায়, দুহাতে পরনের শার্ট ধরে মাথা নিচু করে বলে, এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে। ইরফান মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়, তার শার্ট বারবার কাঁধ থেকে পড়ে যাচ্ছে, আর মায়রা টেনে তুলছে। হাঁটুর উপর পর্যন্ত শার্টের অবস্থান। ইরফান বিড়বিড় করে, ভেরি লিটল গার্ল। মায়রা এখনও ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে থেমে বলে, এগোচ্ছেন কেন? ইরফান ভুরু কুঁচকে বলে, তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে, কাম। মায়রার চোখ বড় বড় করে বলে, জীবনেও লাগবে না। ইরফান তবুও এগোয় মায়রার দিকে। মায়রা আর এক পা পিছন দিকে দিলে পা বেঁধে ঠাস করে বাথটবের ভেতর পড়ে যায়। বাথটব ভর্তি পানি, মায়রার সারা শরীর জ্বলে ওঠে, সাথে গায়ে জ্বর থাকায় শীত লাগলো একটু একটু। মায়রা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানির ভেতরে ভেজা ছচ্ছ জল করা মায়রাকে দেখে কেমন ঘেমে যায়, শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজায়। মায়রা ইরফানের শার্টটুকু টেনে টেনে ঠিক করে। পানির ভেতর থেকে ওঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মায়রাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মায়রা বুঝতেই পারেনি, বেচারি চেঁচিয়ে ওঠে, ঠেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মায়রার গলায় নাক ঘষে বিড়বিড়িয়ে বলে, তুমি এত বিউটিফুল কেন বাটফ্লাওয়ার? মায়রার দেহ জুড়ে রাতের মতো সেই অনুভূতিরা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মায়রার পরনের শার্টের বোতাম খুলতে শুরু করে। মায়রা দু হাতে ইরফানের হাত আটকে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায়, মায়রার তাকায় ইরফানের দিকে। এটুকু সময় ইরফানের চোখ দুটো কেমন লাল হয়ে এসেছে। মায়রার অবাক লাগে, কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মায়রার দু চোখের পাতায় চুমু আঁকলো। মায়রা চোখ বুঝে নেয়। ইরফান মায়রার হাত সরিয়ে মায়রার শার্টের বোতামগুলো খুলে দেয়। দু হাতে মায়রাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে, মাই বাটফ্লাওয়ার, আমি তোমাকে একটি মেডিসিনের দোকান কিনে এনে দেবো, ইউ উইল রিকভার সুন। কথাটা বলে মায়রা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রাও যেন তার সব ব্যথা ভুলতে বসলো। শরীরের জ্বলুনি জ্বরে কাবু মেটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনার মায়রা এক পর্যায়ে মায়রা ফুপিয়ে ওঠে। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরল, বহু কষ্টে উচ্চারণ করলো, ইটস ওকে, স্টপ করেছি। মায়রা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রার মায়া হলো, মাথা নিচু করে মিনমিন করে বলে, এখানে না, ঘরে চলুন। ইরফান মায়রার আশকরা পেয়ে দ্রুত মায়রাকে টেনে নেয় নিজের দিকে। মায়রার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু এঁকে বিড়বিড়িয়ে বলে, নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মায়রাকে আর কিছু বলার সুযোগই দিল না। আবারও মায়রাতে মত্ত হয়, এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করে, ইউ আর আ গুড গার্ল, তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো, ওকে যান। ইরফানের এই নতুন নেওয়া নামটায় মায়রা তীব্র অনুভূতির জোয়ারে ভাসে। ইরফানের পাগলামিতে ঘেরা কথাগুলো শুনে মায়রা ব্যথাতুর মুখেই না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হলো। স্থান কাল পাত্র সব ভুলে শুধু তার বাটফ্লাওয়ারকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উগ্রীব হলো। শাওয়ার শেষে ইরফান মায়রাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। মায়রা কম্বলের মাঝে নিজেকেই লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়, মাথা ব্যথা করছে। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়, হাতে নুডলস বাটি নিয়ে মায়রার পাশে বসে। মৃদুস্বরে ডাকে, বাটফ্লাওয়ার। মায়রার কোনো সাড়া পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপর রেখে মায়রার মুখ থেকে কম্বল সরিয়ে দিলে দেখল মায়রা ঘুমিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখ সহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত। ইরফান অসহায় চোখে মায়রাকে অবলোকন করে। মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে, তবুও কম্বলের মাঝে গিয়ে মায়রাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। মায়রা একটু নড়েচড়ে ওঠে, চোখ মুখ কুঁচকায়। ইরফান মায়রার মুখে ছোট ছোট করে চুমু আঁকলো, ঠোঁটের কোণে চুমু আঁকলো। মায়রার ঘুম হালকা হয়। চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝলো, ঠোঁট বাঁকিয়ে হাসলো। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসলো। মায়রা মিনমিন করে বলে, আমাকে ছেড়ে
ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের উপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট হা করো, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটিকে নিয়ে মুচড়ামুচড়ি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে, নো। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডলস ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পুরে। জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো, মুখে হাত দিয়ে উকি করে। ইরফান দ্রুত বাঁ হাত মায়রার কপালে ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথা ঠেকিয়ে রাখে। মায়রার চোখ বুজে রেখেছে, গালের একপাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধী কণ্ঠে বলে, সরি বাট ফ্লাওয়ার। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করায় চোখের কোণে পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়, বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটি বেডের উপর রেখে দু হাতে মায়রাকে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে, কি খেতে চাও, এনে দিচ্ছি আমি। মায়রা ছোট করে বলে, কিছু না, খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়রা জেদি স্বরে বলে, আমি কিছু খেতে চাই না। ইরফান ভুরু কুঁচকে বলে, মা হতে চাও? মায়রা ইরফানের ঘোরালো প্রশ্ন না বুঝেই ঠাস করে বলে, হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়রা জিভ কাটে, না বুঝেই ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না, কজ ইউ আর আ ভেরি লিটল গার্ল। মায়রার এত লজ্জা লাগছে, ইরফান মায়রাকে বেডে শুয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখতে রাখতে বলে, বাট ফ্লাওয়ার, দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়, আই এম ইমপ্রেসড। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাকে সারাদিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বাঁ হাতে কুশনটি ক্যাচ করে ধরে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের উপর রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট। মায়েরা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজা আটকে দিবে, অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মায়েরা উঠে বসে। সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল শরীর নিয়ে আর বেড থেকে নামলো না। কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেক দিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না, তবুও বেশ কয়েকটা ঝালঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়ের দিকে এগিয়ে গেলে মায়েরা দেখলো ঘুমিয়ে গিয়েছে আবার। সে বুঝলো মায়েরার উইকনেসের কারণ এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদুস্বরে ডেকে মায়রাকে জাগায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দু হাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বাট ফ্লাওয়ার। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাত ইরফানের পিঠে রাখে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টে কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সাথে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরও শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও, আমাকেও ঘুমোতে দাও, এমনিতেই সারা রাত ঘুমোতে দাওনি। মায়রার চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপর দোষ চাপাচ্ছে বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটা 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখলো সে পুরো ভেজে গিয়েছে। মায়রার গলা চেক করলে দেখলো মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মায়রার কপাল চেক করলে দেখলো জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়, এসি দিল না। মায়রার সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। বেরিয়ে এসে জোহরের নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে, এরপর অফিস যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়রার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মায়রার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশে চেয়ারে বসলে রুমা নওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নওয়াজ মায়রার কথা জিজ্ঞেস করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নওয়াজ খাবার খাওয়ার মাঝে ইরফানের দিকে চেয়ে ভাবে, মায়রার জ্বর আসলো কেন? তার ছেলে আবার মারল না তো? ইরফানকে একদম বিশ্বাস নেই। অতঃপর তারেক নওয়াজ চিন্তিত কণ্ঠে বলে, মায়রা আম্মুকে আবার মেরেছ নাকি? জ্বর বাঁধলো কীভাবে? ইরফান মুখের খাবারটুকু গিলে ভাবলেশীনভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম, দিস কস্ট দ্য ফেভার। তারেক নওয়াজ ছেলের কথায় খুক খুক করে কেসে ওঠে। চোখ বড় বড় করে বলে, মানে?
ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কিভাবে হয় এটার ক্লাস করানো হবে। তারেক নওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসব হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভুরু কুঁচকে বলে, জানো, তাহলে মানে মানে করছিলে কেন? স্ট্রেঞ্জ। তারেক নওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল তার নিজের ছেলের দিকে। বিড়বিড় করল, ছেলেটা আমার আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপজলের মতো। এসব মানা যায় না। রুমা নওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নওয়াজ ছেলেকে দেখল। এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রুমা, হসপিটালের বাচ্চাদের যে নিউবর্ন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারোর সাথে বদল টদল হয়নি তো? রুমা নওয়াজ অদ্ভুত চোখে তাকালেন স্বামীর পানে, রেগে বলেন, একদম আজে বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয়ই আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বলে, ছেলে বউ সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুদ্ধ গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে। মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে ফারাহের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারাহকে দেখতেই পারেনি। আর সহ্য করা এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে, কিন্তু সে বাড়ির ভেতর যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাতে কি ভাববে? না না, ফারাহের কত কাজিন আছে, তার একটা মান-সম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচী টপকানোর বুদ্ধি আঁটল। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুদ্ধ প্রাচী টপকে ফারাহদের বাড়ির ভেতর প্রবেশ করে। ফারাহ থাকে দোতলায়, ব্যালকনির উপরের অংশটা ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে ব্যালকনিতেও পৌঁছালো, কিন্তু দুঃখের বিষয় হলো ফারাহের ঘরে ফারাহের সব কাজিনদের নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোন বের করে ফারাহের নাম্বারে একটা মেসেজ দেয়, পাখি একটু ব্যালকনিতে আসো তো। ফারাহর পাশেই ফোন ছিল, টুং করে মেসেজ বাজলে ফারাহ ফোন চেক করে। শুদ্ধর মেসেজ দেখে ভাবলো হয়তো কথা বলবে কলে, এজন্য বলছে। ফারাহের বাঁ হাতে মেহেদি দেওয়া, ডান হাতে দিত এখন। ভাবলো শুদ্ধর কথা বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে ব্যালকনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারাহকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়া ফারাহের ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ফারাহর চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে, তার থেকে ফোন পড়ে যায়। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে যায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝলো এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফারাহকে ছেড়ে দেয়। ফারাহ ছাড়া পেয়ে সমানে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে আসার আগেই শুদ্ধ দ্রুত ব্যালকনির দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারাহকে জড়িয়ে ধরে, অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারাহ স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশন এসে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল। এরপর নিজেকে যে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না তার। দরজার উপাস থেকে ফারাহের কাজিনরা দরজা ধাক্কিয়ে বলে, এই ফারাহ, কী হয়েছে, ঠিক আছিস? ফারাহ বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছি, তোরা ছাদে যা, আমি একটু পর আসি। ওপাশ থেকে আবারও বলে, কিন্তু তুই? ফারাহ বিরক্তি কণ্ঠে বলে, যা তোরা। ফারাহের কাজিনরা আর কিছু বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়। ফারাহ রেগে শুদ্ধকে গায়ে জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাস্তে কাস্তে গলা ছিলে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারাহ দরজা খুলে ভেতরে গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধর শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়, ফারাহ দুপা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভিতরে গিয়ে আগে ফারাহের ঘরের দরজা আটকে দেয়, এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারাহ চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারাহকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরেছি, আর জীবনে এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারাহ মুচড়ামুচড়ি করে, এই লোকটা জীবনেও শুধরাবে না। শুদ্ধ ফারাহকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবোস করব। আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি, এত রাতে গ্রাম থেকে চলে এসেছি। ভালোবাসি তো পাখি। ফারাহ বোধহয় একটু শান্ত হলো। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেললো। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ এইটুকুতেই ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে, এর উপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মাইরা, শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানের কাজিনদের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল, এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনদের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ির যা যত্ন করে, জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপারে মায়রার মন খারাপ, মিলা
তার বাবা মা নাকি আসতে দেয়নি, বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত প্রায় তখন 10টা 30। মাইরারা সবাই ছাদে বসে আছে, সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইরা যেহেতু বউ, তাকে কেন্দ্র করেই বসেছে সবাই। মাইরা বলেছে সে সবার শেষে দিবে। মাইরার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি দিয়ে দিচ্ছে। হঠাৎই পিছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে, আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিলই না, থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারত। মাইরা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান ভুরু কুঁচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল কিন্তু পায়নি, সারাদিন বাদরের মতো লাফিয়ে বেড়াবে, লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম হয়ে আছে তার, আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরও গরম হলো। মাইরা উঠে দাঁড়িয়ে মিশকার পিছনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দেবো, আপনি যান। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই আজও আমাদের সাথে থাকুক, মেহেদি পড়বে আর মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মাইরার সামনে থেকে সরিয়ে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে, হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও, যার বউ তার কোলে না থাকলে কি আর মানায়। মায়েরা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসলে মায়েরা দৌড় দিতে যায়, তার আগে ইরফান ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা ছটফট করে বলে, আমি আপনার সাথে থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মায়রা খুলতে না পারে। মায়রা ঢোক গিলে আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ডিভানের উপর রাখে, এরপর শার্টের বোতামগুলো খুলে মায়রার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি। মায়রা মাথা নিচু করে রেখে চোখ উঁচিয়ে দেখলো। ইরফান তার বডিতে আঙ্গুল দেখিয়ে বলে, আমি রাক্ষস হলে এগুলো কার কাজ? মায়েরা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা, ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জল করছে। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা দ্রুত পা পিছিয়ে নেয়। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। কথাটা বলে মায়েরার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা মুখ বাঁকায়, দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মায়েরার কান্না পায়। ইনায়ের বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি, পরে কিভাবে যে দিয়েছে আল্লাহই জানে। সে রাতেও একটু মজাও করতে দেয়নি, আজকেও ঘরে আটকে রাখলো। মায়েরার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়েরা ডিভানের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে তেমনই রাগ লাগছে। লজ্জা চেপে রেখে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দেবো, দরজা খুলে দিন আমাকে। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা তার কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবই না এখানে এমন অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মায়েরাকে টেবিলের উপর বসিয়ে দেয়, ডান হাতে কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলেছিলে? মায়েরা মিয়ে যায়, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়, টেবিলের উপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বা হাতে মায়েরার কোমর। গল্প